শিক্ষকদের কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, অবিলম্বে প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। হলি আর্টিজান হামলার ৮ বছর এখনো প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ রায়, দেশে জঙ্গি উত্থানের আর সুযোগ নেই বললেন র্যাব মহাপরিচালক। পুলিশের চাকরি যেন আলাদিনের চেরাগ, অনৈতিক সুবিধা নিতে বিশেষ টিম গড়েন এএসপি ইয়াকুব, অবশেষে বাধ্যতামূলক অবসর। এবং বরগুনায় সড়ক প্রশস্তকরণে কাটা হচ্ছে ২,০০০ গাছ, প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা, ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে কোনো বিশ্ববিদ্যালয়েই হয়নি ক্লাস পরীক্ষা। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। ক্লাস পরীক্ষা না হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সকাল থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ক্লাস সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমাদের কর্মবিরতি, এবং এই কর্মবিরতিটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা, এবং এর মধ্যেও যদি আমরা আমাদের দাবি আদায়ের ব্যাপারে কোনো পদক্ষেপ লক্ষ্য না করে থাকি, আগামী রবিবার থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে যাচ্ছি। চট্টগ্রামের চিত্রও একই। কর্মবিরতির কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের শঙ্কায় রয়েছে শিক্ষার্থীরা। আমরা প্রথমে অনেকদিন আগে আমরা মানববন্ধন দিয়েছিলাম, এরপর আমরা ১ ঘন্টার কর্মবিরতি, তারপরে ২ ঘন্টার কর্মবিরতি, তারপরে অর্ধ দিবস কর্মবিরতি। আমরা মনে করেছিলাম যে এই বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে। প্রজ্ঞাপন বাতিল, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল, সুপার গ্রেড নিশ্চিত করতে কর্মবিরতি পালন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এটা প্রত্যাহার যদি না করা হয় তাহলে ভালো শিক্ষার্থীরা শিক্ষক হবে না, আর ভালো শিক্ষার্থীরা শিক্ষক না হলে এই বিশ্ববিদ্যালয় না শুধু সারা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একাত্মতা জানায় তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারীরাও। তো যারা আছে তাদের সাথে আলোচনা ছাড়াই তাদের উপরে তাদের যে প্রতিষ্ঠিত যে আপনার যে অবসরকালীন যে সুবিধা ভাতা বা যেটাকে আমরা বলতে পারি যে ওয়েলবিং, সেই ফ্যাসিলিটিটা একেবারে আমলাতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হয়েছে। একই দাবিতে খুলনার সবকটি বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মবিরতি। প্রত্যয় স্কিমে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে, যার কারণে এবং একটা চরম বৈষম্যমূলক একটা আচরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে। তো স্কিম চালু করেছে, সেটার সাথে বর্তমানে প্রচলিত পেনশন নীতিমালার বিস্তর ফারাক রয়েছে, সেই বৈষম্যটা প্রত্যাহার করা হোক। শীঘ্রই দাবি আদায় না হলে সামনে বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাসিম, কুমিল্লা থেকে সুমন কবির এবং বরিশাল থেকে শফিক মুন্সি। প্রথমেই যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন নাজিম। শিক্ষকদের কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে চট্টগ্রামে, কি বলছেন আন্দোলনরত শিক্ষকরা? অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত যে পেনশন স্কিম সেটির বিরোধিতা করে শিক্ষকরা মূলত আন্দোলন করছে। শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যারা রয়েছেন সবাই একই আন্দোলন করছেন, কারণ তারা বলছেন যে পেনশন স্কিম চালু হয়েছে সেটি আসলে তাদের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর শিক্ষকরা বলছেন শিক্ষকদের সাথে একটি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, কারণ যে পেনশন স্কিম চালু হচ্ছে সেটি নিয়ে তাদের সাথে এক ধরনের লুকোচুরি খেলা হচ্ছে। সেজন্য তারা এটির অবসান চান, এবং এটা যদি অবসান না হয় তারা যে লাগাতার আন্দোলন করে যাচ্ছে, শিক্ষকরা মূলত 3টা দাবি দিয়ে মূলত আন্দোলন করেছে। সেই আন্দোলনের কারণে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। পাশাপাশি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও একইভাবে আন্দোলন করছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের যে পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষাগুলো হয়নি, এবং ক্লাস হওয়ার কথা সেগুলো হয়নি। এসব কারণে শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্ন কারণে অনেক সময় শিক্ষকরা যে লাগাতার আন্দোলন করে থাকে, কর্মবিরতি করে, এতে করে শিক্ষার্থীদের
আসলে সেকশন সহ নানান ধরনের ক্ষতি হচ্ছে, কারণ বিশ্ববিদ্যালয় শেষ করতে তাদের চাকরি জীবন পার হয়ে যায়। এতে করে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আর শিক্ষকরা বলছেন যে তাদের সাথে পেনশন স্কিমের যে বিষয়টা সামনে এসেছে এখন, সেটা নিয়ে তারা এর আগে থেকেই বিভিন্ন ভাবে আন্দোলন করে আসছে, কিন্তু সেটি বন্ধ না করার কারণে মূলত তারা আন্দোলনে এসেছেন। শিক্ষকরা বলছেন তাদের যদি পেনশন স্কিমের যে বিষয়টি তাদের সাথে জড়ানো দিয়েছে সেটি যদি না হয়, তাহলে তারা আরো কঠোর আন্দোলনে যাবেন। এক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী সুমনের কাছে। জি, আসলে যেটা বলছিলেন, আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে আমরা দেখেছি সারা বাংলাদেশে না প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে কর্মবিরতি পালন করছে, কর্মবিরতি অংশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সকাল থেকে আমরা দেখেছি। আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মবিরতি পালন করছে, অবস্থান কর্মসূচি করছে শিক্ষকরা। অর্থমন্ত্রী জারি করেছে সর্বজনীন পেনশনের স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আবু তাহের বলেন, আমরা শিক্ষকদের একটি সামাজিক সম্মান ব্যতীত আর তেমন কোনো কিছু অর্জন করার সুযোগ নেই শিক্ষকতা পেশা থেকে, কিন্তু এই পেনশন স্কিম আমাদের বিদ্যমান যে সুযোগ সুবিধা সেগুলোকে সংকুচিত করেছে। যদি এমন হয় তাহলে মেধাবী শিক্ষকতা আসবে না, যা শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলবে। তবে তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের শিক্ষক সমিতি পাঠানোর সিদ্ধান্তের সাথে একমত এবং আমরা চাই স্কিম বাতিল করা হোক। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচক্ষণতা পরিচয় দিবেন এবং এই সমস্যা দ্রুত সমাধান করবেন। আসলে তারা উল্লেখ হিসেবে বলেন, বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গত 6 জুন এবং 25, 26, 27 জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ অর্ধ দিবস এবং 30 জুন পুনর্দিবস কর্মসূচি পালন করার পর আজ 1 জুলাই থেকে আসলে অনির্দিষ্টকালের জন্য আসলে বন্ধ ঘোষণা করেছেন কুমিল্লা শিক্ষক সমিতির। যে তারা বলছেন যে কুমিল্লার যে আন্দোলন তা শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় না, তারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে একমত পোষণ করে এবং সে একমত পোষণ করার মাধ্যমেই কুমিল্লার বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশ শিক্ষক সমিতির যে কর্মসূচি তারা একাত্মতা ঘোষণা করেছে এবং তারা বলছেন শিক্ষাক্ষেত্রে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তারা সেই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং হচ্ছে তাড়াতাড়ি যাতে এই পদক্ষেপ থেকে স্কিমটা বাতিল করা হয়। এবং এই ছিল কুমিল্লা থেকে আসলে বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি বরিশালের শফিক মুন্সি কাছে। মুন্সি, আপনি বিস্তারিত জানাবেন। সুমন, আজ সকাল থেকে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ যত পেশাজীবী যারা ছিলেন সকলেই কিন্তু কর্মবিরতি পালন করেছেন এবং এর প্রেক্ষিতে তারা কিন্তু সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন রেখেছেন। আমরা আজ সকাল থেকে যেটা দেখেছি যে বেলা 9টা থেকে কিন্তু 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য যারা আছে তারা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং বেলা 12টা থেকে 1টা পর্যন্ত শিক্ষকরাও কিন্তু সেই একইভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে। এবং আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে পেরেছি যে তারা কিন্তু একই ধরনের কর্মসূচি আগামীকালও পালন করবে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাদেন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, আসলে সার্বজনীন পেনশন ব্যবস্থাটা আপনারা মেনে নিতে পারছেন না, কি কারণে? আসলে সার্বজনীন পেনশন স্কিমে প্রত্যয় স্কিমে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি চলমান বিদ্যমান যে সার্বজনীন পেনশন স্কিম তার থেকে সাধারণ যে নীতিমালা তার থেকে আলাদা। কেন আলাদা? কারণ যেমন ধরুন, এখানে আমাকে আমার বেতন থেকে 10% পেনশনে কেটে রাখা হবে, সরকার থেকে সমপরিমাণ টাকা দিবে, তারপর আমার পেনশন কার্যকর হবে। অথচ বর্তমান যে নীতিমালা, সাধারণ নীতিমালা রয়েছে, যেটি অন্যান্য চাকরিজীবীদের জন্য, তাদের বা আমাদেরও গত 30 তারিখ পর্যন্ত এটা ছিল যে আমাদের কোনো টাকা কর্তন করা হতো না। সুতরাং এই যে বৈষম্যগুলো তৈরি করা হচ্ছে এবং আরো অনেক বৈষম্য আছে, তো এগুলো আমরা আশা করছি যে আমরা এই বৈষম্যগুলো উত্থাপন করেছি, কোথায় কোথায় বৈষম্য রয়েছে এগুলো সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হবে এবং এই যাতে বিবেচনা করা হয় সেজন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে। তো আমাদের এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্যই চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে। এবং আপনি দেখুন, আরেকটু বৈষম্যের কথা আমি বলি, একই বেতন কাঠামোতে একটি রাষ্ট্রে একই বেতন কাঠামোতে আমরা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো প্রত্যেক স্কিমে চলে যাব, অথচ অন্যান্য যারা চাকরিজীবী রয়েছেন, সরকারি চাকরিজীবী, তারা কিন্তু সাধারণ পেনশন নীতিমালা রয়েছে। তারপরে দেখুন, আজ থেকে বিশ্ববিদ্যালয়ে যারা যোগদান করবেন তারা প্রত্যেক স্কিমে যোগদান করবেন, প্রত্যেক স্কিমে তাদের জন্য প্রযোজ্য হবে। অথচ যারা গতকাল পর্যন্ত ছিলেন
তদন্ত পদে যথেষ্ট। সুতরাং এই যে বৈষম্যগুলো আমি আশা করি সরকার ঊর্ধ্বতন মহল আমাদের এগুলো বিবেচনা করে আমাদেরকে প্রত্যাহার করে নেবেন। আমরা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির কাছ থেকে কিন্তু জানতে পারছিলাম তারা কি ধরনের বৈষম্যের শিকার হচ্ছিলেন। তো এই বৈষম্যের প্রতিবাদে আগামীকালও কিন্তু একই কর্মসূচি চলমান থাকবে। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে যে চলমান শিক্ষকদের আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ। শফিক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম, কুমিল্লা এবং বরিশাল থেকে শিক্ষকদের কর্মবিরতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তেজগাঁও কার্যালয়ে আলোচনার সভা করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আলোচনার সভায় কি বলছেন নেতারা, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম যুগের উপলক্ষে কিন্তু আজকে আলোচনা সভা এবং আলোচনা সভায় কিন্তু ইতিমধ্যে তেজগাঁও এলাকাতে কিন্তু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আজকের আলোচনা সভায় কিন্তু আসলে যদিও বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু এখানে নেতাকর্মীদের যে ভিড় এটা কিন্তু আসলে দেখার মতো। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে যে এই তেজগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে যে ভিড়টা রয়েছে বৃষ্টির মধ্যেও সেটা কিন্তু আসলে বেশ লক্ষণীয়। কারণ আমরা যখন এসেছি তখন এখানে কিন্তু খুব একটা লোক সংখ্যা ছিল না, সেই হিসাবে কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি থাকলেও নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু যোগ দিয়েছেন। এবং আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সারা বছর তাদের এই 75তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি পালন করবে এবং তার ধারাবাহিকতায় কিন্তু আজকের এই যে আলোচনা সভা এবং আগামী বুধবার অর্থাৎ সেটি কিন্তু ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজনে হিমায়তপুরে এক জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভায় কিন্তু আসলে নেতাকর্মীরা বক্তব্য রাখবেন এবং গতকাল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তার আগের দিন কিন্তু সাধারণ সম্পাদক বলছেন তারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু জনসভা করবেন এবং শুধুমাত্র এখানে নয় তারা কিন্তু জেলা পর্যায়ে কিন্তু জনসভা করবেন এবং এই জনসভা কিন্তু আসলে শুধুমাত্র ঢাকা শহর সীমাবদ্ধ নয় এবং আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু স্পষ্ট বলছেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান শেখ হাসিনা তিনি কিন্তু সারা বাংলাদেশ কিন্তু যাবেন এবং তিনি কিন্তু বক্তব্য রাখবেন। অর্থাৎ এইবারের যে প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি সেটি কিন্তু শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশ কেন্দ্রিক হবে এবং এটি কিন্তু শুধুমাত্র 7 দিন বা 15 দিন নয়, এটি সারা বছর অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবারের যে প্লাটিনাম জুবিলি সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সারা বছর প্রোগ্রাম করবে। প্রোগ্রামে রয়েছে আলোচনা সভা, সমাবেশ, বাইসাইকেল র্যালি সহ নানান ধরনের কিন্তু আলোচনা সভা রয়েছে এবং এই আলোচনা সভাকে এবং এইবারে প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী এবং আওয়ামী সভাপতি কিন্তু ভ্রমণ করবেন এবং পাশাপাশি আওয়ামী সাধারণ সম্পাদক তিনি কিন্তু আসলে এই সভা বক্তব্য রাখবেন এবং এখানে কিছু সময় পর কিন্তু আওয়ামী সাধারণ সম্পাদক তিনি কিন্তু সেখানে কথা বলবেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে এটি কিন্তু কোনো পার্লামেন্ট সমাবেশ নয়। অর্থাৎ আওয়ামী লীগের যে প্লাটিনাম জুবিলি সেটা নিয়ে কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন থেকে কিন্তু কর্মসূচি থাকবে এবং এখানে আজকে আরেকটি বিষয় বলতে চাচ্ছি আপনাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণে কিন্তু যে থানা ওয়ার্ড কমিটি তারা কিন্তু এখনো অনুষ্ঠিত হয়নি এবং সেই কারণে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু বলছেন তারা কিন্তু আসলে কমিটি চান এবং এই কমিটি নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে এবং এই দুই উত্তর দক্ষিণের থানা ওয়ার্ড কমিটি নিয়ে কিন্তু আসলে পথ বাণিজ্য এবং বিভিন্ন টাকা লেনদেন শোনা যাচ্ছে। হয়তো নেতাকর্মীরা জানতে চান এই সমাবেশের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে তারা কিন্তু আসলে তাদের আওয়ামী সাধারণ সম্পাদক থেকে তারা কিন্তু স্পষ্ট বক্তব্য দিতে চান যে তারা আসলে কেমন কমিটি হবে এবং কমিটিতে আসলে কিভাবে তারা আসবে এবং তারা সুন্দর কমিটি চান। অর্থাৎ দুই উত্তর দক্ষিণের দুই সমাবেশে কিন্তু নেতাদের আগ্রহ জায়গা ছিল কিন্তু আসলে কমিটি নিয়ে তাদের কিন্তু অনেক জানার আছে এবং এই সমাবেশ শুধুমাত্র ঢাকাতে কেন্দ্র নয়, কিছুদিন পরে এই সমাবেশ কিন্তু আসলে ঢাকার বাইরে অর্থাৎ সাভারে অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু আগস্টের পরে এটি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রতিষ্ঠাবার্ষিকীগুলোকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে তারা কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে এবং তারা সারা বছর অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত পালন করবে এবং বিভিন্ন সহযোগী সংগঠন সহ জেলা আওয়ামী লীগ সহ তারা ইউনিয়ন ওয়ার্ডও সারা বাংলাদেশে কিন্তু কর্মসূচি পালন করবে। সবকিছু মিলিয়ে এত বৃষ্টির মধ্যেও কিন্তু তারা কিন্তু এখানে বেশ জমায়েত এবং এই তেজগাঁও এলাকা বিশেষ করে রাস্তা কিন্তু পুরো এলাকা থেকে বৃষ্টির মধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক তাদের কি বক্তব্য দিবেন অপেক্ষা করছেন। তো জুই এখন পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন, তারা কিন্তু নেতাকর্মীদের বক্তব্য অপেক্ষা করছেন এবং যারা অপেক্ষা করছেন তাদের আওয়ামী সাধারণ সম্পাদক তাদেরকে কি দিবেন। তো সবকিছু মিলিয়ে তেজগাঁও থেকে সমস্যা অবস্থা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, তেজগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। ভয়াল সেই হোলি আর্টিজান হামলার 8 বছর আজ। দিনটিকে স্মরণ করে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। একই সাথে আইন শৃঙ্খলা মুখপাত্রদের দাবি দেশের জঙ্গিরা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। জঙ্গি দমনে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সন্ধ্যা ঘনীভূত হয়ে তখন রাত নেমেছে। গুলশান ৭৯ নম্বর সড়কে হোলি আর্টিজান বেকারিতে বিভিন্ন দেশের নাগরিক সহ কয়েকজন বাংলাদেশি তখন জেএমবির জিম্মায়।
রুদ্রশ্বাস অভিযান চলে 12 ঘন্টা ধরে। নিহত হন 17 বিদেশি নাগরিক, 2 পুলিশ সদস্য সহ 22 জন। ঘটনার 8 বছর পূর্ণ হয়েছে। দিনটিকে স্মরণ করে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজেনে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি। শ্রদ্ধা জানাতে আসেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিরা অনলাইনে বিচ্ছিন্নভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে রয়েছে। ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আপহোল্ড করি, এন্ডোর্স করি। শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও। এ সময় তিনি বলেন, জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টায় থাকলেও তাদের নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম। জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। শ্রদ্ধা জানান ইতালি, জাপান সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পুলিশের চাকরি যেন সম্পদের খনি। সাবেক আইজিপি বেনজির ডিআইজি শিমুল কাণ্ডের পর এক সহকারী পুলিশ সুপারকে দুর্নীতির দায়ে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার প্রমাণ হয় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মাসারুল ইসলামের প্রতিবেদন। পুলিশের চাকরি মানেই যেন আলাদিনের চেরাগ। বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনা রয়েছেন পুলিশের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা। তাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে থাকলেও ভেতরে ভেতরে তারাই গড়েছেন সম্পদের পাহাড়। দুর্নীতি ও অসৎ আচরণের দায়ে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি সহকারী পুলিশ সুপার পদে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ইয়াকুব হোসেনের বিরুদ্ধে অসৎ আচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের বিষয়ে সম্মতি দিয়েছেন। ইয়াকুব হোসেন আগে কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইয়াকুব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত থাকা অবস্থায় আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে একটি টিম গঠন করেন, যার সদস্য ছিলেন এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আলামিন, কনস্টেবল মোহাম্মদ আব্দুস সবুর, গাড়ি চালক সামিউল ও কনস্টেবল অনিক। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্তে তার অপরাধ প্রমাণিত হয় তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ কার্যকর করা হয়। টিআইবি বলছে, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, বিশেষ করে একটি বাহিনীর সদস্যদের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের উচিত সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তিনি নিয়ন্ত্রক, অপরাধ নিয়ন্ত্রক হিসাবে, দুর্নীতি নিয়ন্ত্রক হিসাবে, ক্ষমতার অপব্যবহারের নিয়ন্ত্রক হিসাবে যে দায়িত্ব, সেটাকে তিনি আসলে পুরোপুরি নিজের স্বার্থে অপব্যবহার করে তিনি সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি এককভাবে করেন নাই, তিনি অনেকে যোগসাজস্য করেছেন, অনেকে সংযুক্ত করেছেন, অনেকে রীতিমতো তাদের পেশাগত অবস্থানকে অপব্যবহার করে, এক ধরনের জোর করে, কোনো কোনো ক্ষেত্রে সহযোগী হিসেবে ব্যবহার করেছেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা আইনের শাসনের অন্তরায় বলে মনে করেন অনেক বিশ্লেষক। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বরগুনায় সড়ক প্রশস্তকরণে কাটা হচ্ছে প্রায় 2000 গাছ। সড়কের পাশের এসব গাছে দেয়া হয়েছে লাল রঙের ক্রমিক নম্বর। এভাবে গণহারে গাছ কাটার কারণে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন পরিবেশ কর্মী সহ স্থানীয় অধিবাসীরা। জেলা প্রশাসন জানায়, গাছ রক্ষা করেই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা ভাবনায় রাখা হবে। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা সদর উপজেলার বরগুনার নিশানবাড়িয়া সড়কের দুই পাশে সারি সারি নানা জাতের গাছ। গাছগুলোর বয়স 15 থেকে 20 বছর। সবুজে মরানো সড়কটি প্রশস্ত বাড়ানোর উদ্যোগ নিয়েছে এলজিইডি। সড়ক প্রশস্ত করতে প্রায় 2000 গাছ কাটার আয়োজন চলছে। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে কাটা হচ্ছে গাছ। এভাবে নির্বিচারে বৃক্ষ নিধনে ক্ষুব্ধ স্থানীয়রা। আগামুরা সব গাছই কাটবে, সাইকেলের সেন্টার দূরে দূরে হেমে তো আমরা যাইতে পারবো না। আমাকে গাছে সাইকেল সেন্টার কেন
বেশি উপকার করছে। উপকারের জন্যই এবং পরিবেশ রক্ষার জন্য, প্লাস আমরা ছায়া পাইতেছি, গাছ থেকে অক্সিজেন পাইতেছি, এবং বিগত দিনের চেয়ে এই বছর যে প্রচণ্ড তাপ হয়েছে, একমাত্র গাছ পরিবেশ রক্ষা করে। গাছগুলো কেটে ফেলা হচ্ছে, এতে আমাদের হুমকির সম্মুখীন হচ্ছে আমরা। পরিবেশবাদীরা জানায়, উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণের দোহাই দিয়ে সড়কের গাছ কাটার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হবে। এই গাছগুলো যে কাটলে আমাদের যে পরিবেশের উপর যে প্রভাব পড়বে, একদিকে রাস্তার দুই সাইডে যে গাছগুলো ছিল ছায়া গাছ, কিন্তু এটা একটা সময় দেখা যাবে যে এটা ফাঁকা হয়ে যাবে। এই গাছ অনেক সময় আমাদের সেভ করে, যেমন বন্যা, জলোচ্ছ্বাস, এই যে বড় ঝড় আসে তখন এইগুলো আমাদের সেভ করে। জেলা প্রশাসক জানায়, ভবিষ্যতে গাছকে রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। আমাদের দিক থেকে যদি কোনো করণীয় থাকে সেটা আমরা ভেবে দেখব, যদি ভবিষ্যতে এই ধরনের প্রকল্প আমাদের এলাকাতে থাকে, যাতে এইগুলো গাছ যদি সংরক্ষণ করে যদি আমরা উন্নয়ন কাজ করতে পারি, সেই বিষয়গুলো হয়তো আমরা ভেবে দেখব। গাছ কেটে পরিষ্কার করার পর প্রায় 10 কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করবে এলজেইডি। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। বন্যার পানি নামতে না নামতেই আবারও পানি বাড়ছে নদ নদীতে। পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ লাহিকুটি এবং লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সবশেষ খবর আমাদের জানাবেন, কি চিত্র দেখছেন? আমি মৌলভীবাজারে যে বন্যা পরিস্থিতির খবরটা হচ্ছে, মোটামুটি এখন পর্যন্ত বন্যা অনেকটাই কমে গেছে, কিন্তু গত রাত থেকে যে বৃষ্টিপাত হয়েছে এবং উজানে বৃষ্টিপাত হওয়ার কারণে মৌলভীবাজারের যে মনু নদী সেটা 28 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ইতিমধ্যেই 198 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে ধলাই নদীর পানিও 80 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 135 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদী, যেটা ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, সেখানে 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুরি নদী এখন পর্যন্ত 165 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কমতে না কমতেই আবার এই বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজারের যে নদ নদীগুলো আছে সেইগুলা পানি বাড়তে শুরু করেছে, যার কারণে মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন যে মৌলভীবাজারের এখন পর্যন্ত 3টি উপজেলা এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত। এই 15টি ইউনিয়নের মানুষ পানির সাথে তারা বসবাস করছেন এবং যেখানে পানির সাথে বসবাস করেন নানাবাহিত রোগ সুখে তারা দিন যাপন করছেন। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে হাওরের নিম্ন অঞ্চলের যে অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। সেখানে মানুষজন পানির সাথে লড়াই করে বাঁচতেছে। আপনাকে সকালেও জানিয়েছিলাম যে মানুষ যে হাওর পাড়ের যে মানুষগুলো বসবাস করছে তারা এখন ঘর রক্ষার কাজে তারা খুবই ব্যস্ত, কারণ কচুরিপানা এবং বাঁশ দিয়ে পানির ঢেউ তাকে যাতে ঘরটা রক্ষা করা যায় তার জন্য কাজ করছে। আমি এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন বলছেন যে তারা এই ব্যাপারে তালিকা তৈরি করছেন এবং তালিকা তৈরি করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করবেন। সেই সাথে যে মৌলভীবাজারের যে সার্বিক বন্যা পরিস্থিতি, সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে সেটা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল বলে বানবাসী মানুষ আমাকে জানিয়েছেন, কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শুকনো খাবার দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখছেন। তারপরে মানুষ যে ত্রাণের জন্য এখনো অধীর আগ্রহে অপেক্ষায় আছে। পানিবাহিত রোগ দেখা দিয়েছে। এখন পর্যন্ত যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে 70টি মেডিকেল টিম কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রশাসনের পক্ষ থেকে কোনো চিকিৎসা সেবা মানুষজন পান নাই, যার কারণে মানুষের অসুখ বিসুখ দিন দিন বেড়েই চলছে। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী আমাদের জামাল বাদশার কাছে। জামাল বাদশা তার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানান। কুটি, আসলে গত 17 থেকে যে 22 জুন পর্যন্ত স্বল্পমেয়াদী বন্যা হয়েছিল লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে, সেই বন্যার পানি নেমে গিয়ে ভোগান্তি শেষ হতে না হতেই কিন্তু আবারও গত দুদিনের বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি আবারও বৃদ্ধি পেয়েছে। তবে তিস্তার পানি বৃদ্ধি পেলেও কিন্তু বিপদসীমা এখনো অতিক্রম করেনি। বিপদসীমা অতিক্রম এ পর্যন্ত না করলেও কিন্তু তিস্তা এ পর্যন্ত 3বার পানি বৃদ্ধি পেয়ে আবারও হ্রাস পেল। তিস্তার এই পানি বৃদ্ধি হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির কারণে তিস্তার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা কিন্তু অনেকে
আতঙ্ক রয়েছে এবং গত কয়েকদিনের পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে নদীর লালমিয়াট সদর উপজেলার কালমাটি এলাকায় এবং আদিতমারি উপজেলার গোবর্ধন সহ বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা অব্যাহত রেখেছিল। তবে সেই চেষ্টা কিন্তু অব্যাহত ছিল, যতটুকু চেষ্টা চলছিল এর মধ্যেই কিন্তু আবারও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এবং আবার নতুন নতুন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। আমি যদি একটু পানির হ্রাস বৃদ্ধির তথ্য তুলে ধরি, গতকালকেও কিন্তু বিকালবেলা তিস্তার পানি বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল এবং এই পানি কিন্তু আজকে আরেকটু কমে সকালবেলা বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বর্তমানে তিস্তার পানি অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে বিপদসীমার তিস্তার ডালিয়া যে ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আমি নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে হঠাৎ হ্রাস বৃদ্ধির কারণে তাদের অনেকটাই আতঙ্কে দিন কাটতে হচ্ছে, তাদের নির্ঘুম রাত কাটছে বর্তমানে আর কি। দ্রুতই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যাতে এই তিস্তার হঠাৎ হ্রাস বৃদ্ধি এবং বিপদসীমা অতিক্রম না করলেও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি থেকে স্থায়ী মুক্তির জন্য কিন্তু তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার পানি হ্রাস এবং বৃদ্ধির সর্বশেষ খবর। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নড়াইল সদর উপজেলায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার কলরা ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের সাথে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন যশোরের মনিরামপুরের রতন মণ্ডল, খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার নন্দঢালি। প্রায় 25 দিন আগে বাড়ি থেকে শূকর চড়াতে বের হয়ে 3 দিন আগে নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন তারা। সকালে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে গুরুতর আহত হয়ে পড়ে থাকা চিত্তমণ্ডলকে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। আসে দেখি কি যে 3টে লাশ পড়ে আছে, 4টে লোক ছিল, একজনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। আর এই আজকে আমরা ভোরে যাইয়ে ওই অবস্থা দেখি যে একজন বুকি বসে ওই জলকাদার ভিতর পড়ে আছে, কথা বলতে পারতেছে না। দেখছেন দেশ জনপদ সংবাদ। এক মাসেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ভোলার 256 কিলোমিটার কাঁচা পাকা গ্রামীণ সড়ক। এতে চরম দুর্ভোগে পথচারী, এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে সড়কের এমন দুরবস্থা চললেও কারো কোনো মাথা ব্যথা নেই বলছেন এলাকাবাসী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দ্রুতই সড়ক সংস্কার করা হবে। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। উপকূলীয় জেলা ভোলায় ঘূর্ণিঝড় রিমাল পুরোপুরি আঘাত না হানলেও ব্যাপক প্রভাব পড়েছে। ঘরবাড়ি, ফসলি জমি সহ অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়। রক্ষা পায়নি 7 উপজেলার গ্রামীণ সড়ক। বড় বড় গর্ত এবং ইটবালু ভেসে গিয়ে জীর্ণতায় পরিণত হয়েছে সড়ক। এতে চলাচল করতে পারছে না বেশিরভাগ যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী। খুব ভাঙচুর হয়ে গেছে, কারণ আমরা আইতাম যাইতাম পারি না, রিক্সা গাড়ি কোনো আইতে যাইতে পারে না, আমরা কোনো মালামাল লই আইতাম পারি না। আমরা খুব কষ্ট কালাসে আছি, যানবাহন তো চলেই না এবং রাস্তায় স্কুলে বাচ্চা কাচ্চা যা আসার জন্য মনে করেন যে অনেকটা রিক্স হয়ে যায়। একটা অসুস্থ রোগী ভোলা যায় তো কষ্ট হচ্ছে, ডাক্তারের দ্বারা যাইতে না, গাড়ি আইতে না, হাঁটায় নিতে হয়, অনেক কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কোন একটা গ্যাসের বোতল এবং 1 বস্তা চাউল আনুন না পথ নেই আমাকে। তবে দ্রুত সড়কগুলো মেরামত এবং পুনর্নির্মাণের কথা জানান এলজিইডির এ কর্মকর্তা। তথ্যগুলো আমরা আমাদের বিভিন্ন দপ্তরে, আমরা বিশেষ করে আমাদের এলজিইডি সদর দপ্তরে দেওয়া হয়েছে এবং এগুলো দিয়ে একটা প্রকল্প তৈরি করার কাজ চলতেছে। এটা আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রকল্প গ্রহণ করা হলে আমরা এই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারব। রিমালের জেলা 7 উপজেলায় 198 কিলোমিটার পাকা এবং 59 কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে 107 কোটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দখল দূষণে ধুঁকছে রংপুরের ঐতিহাসিক শ্যামা সুন্দরী খাল। দখলদার উচ্ছেদ এবং খাল খননে 25 কোটির বরাদ্দ এলেও কাজ শেষ না করেই অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। খালের অবস্থান, দখলদার উচ্ছেদ আর পানির প্রবাহ স্বাভাবিক রাখতে বিভাগীয় কমিশনারকে প্রধান করে করা হয়েছে একটি বিশেষ কমিটি। এই কমিটি শ্যামা সুন্দরী খাল রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা নগরবাসীর। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি।
ম্যালেরিয়া রোগে মা শ্যামাসুন্দরীর মৃত্যুর পর ছেলে রাজা জানকী বল্লভ এই খাল 1890 থেকে 1898 সাল পর্যন্ত খনন করেন, যাতে করে মশা মাছির উৎপাত থেকে রক্ষা পায় নগরবাসী। কিন্তু রাজার সেই স্বপ্ন এভাবেই মরে যেতে বসেছে। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে দখলদারদের তালিকা করলেও উচ্ছেদে খুব একটা আগ্রহ দেখছে না নগরবাসী। নগর ভবন বলছে এই খাল উদ্ধারের দায়িত্ব জেলা প্রশাসনের, আর জেলা প্রশাসন দায় সারছে সিটি কর্পোরেশনের উপর দোষ চাপিয়ে। সুন্দরী আসলে দখলদার উচ্ছেদ করার দায়িত্ব জেলা প্রশাসকের, তার কারণ এই শ্যামাসুন্দরী ক্যানেলটা হলো খাসকতিয়ানের। দেরি হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা নিয়ে যে ফিজিবিলিটি টেস্টের জন্য সিটি কর্পোরেশন যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা সেই দায়িত্ব পালন করতে পারেনি। শ্যামাসুন্দরীকে গিলে খাওয়া 443 দখলদারের সঙ্গে নতুন কেউ যুক্ত হয়েছে কিনা তার হালনাগাদ তালিকা করতে সম্প্রতি কাজ শুরু হয়েছে। তবে এটা কতটুকু কার্যকর হবে তা নিয়ে শঙ্কায় সচেতন মহল। আইন প্রয়োগকারী সংস্থা, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সমন্বয়ে একটা কমিটি আছে। সেই কমিটি আমার বিশ্বাস অতি সত্বর, অতি দ্রুত এই যারা দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করবেন। 1950 সাল পর্যন্ত স্বচ্ছ পানির স্রোত থাকলেও ধীরে ধীরে ভরাট এবং খালের পাশে নির্মিত বাসাবাড়ির বর্জ্য ট্রেন আর সুয়ারেজের সংযোগে স্রোতহীন হয়ে ওঠে শ্যামাসুন্দরী। করে নিয়ে যেত সিটি কর্পোরেশন, তাহলে এগুলো আর কি গন্ধও থাকতো না, পানিটাও আর কি চলে যেত। বৃষ্টি হলে মনে করেন যদি 24 ঘন্টা বৃষ্টি হলে পানি উঠে যায়। মশা মাছি বেশি হচ্ছে, মানুষের রোগ ব্যাধি বেশি হচ্ছে। এ খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল একাধিকবার। 2012 সালে 25 কোটি টাকা বরাদ্দ এলেও পুরো কাজ না করে অর্থ লোপাটের অভিযোগ ওঠে। যে মাননীয় প্রধানমন্ত্রী বলে যে দুর্নীতি পেয়ে করে কেউ পার পাবে না, তো সেটার উদাহরণ রাখতে হবে। তো 25 কোটি টাকা তো কম নয়, এটা তো জনগণের টাকা। খাল খনন, খালের পাশে সড়ক নির্মাণ, জমি অধিগ্রহণ এবং সৌন্দর্য বর্ধনে 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই অর্থ ছাড় পেলে নগরবাসীর প্রায় 50% সমস্যার সমাধান হবে বলে মনে করেন সিটি মেয়র। আমরা চাই যে একটা সাস্টেনেবল প্রজেক্ট হিসাবে দাঁড় করানোর যে প্রক্রিয়া চলমান আছে, এটা সম্পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এটাকে গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে ওই দিন শর্ট টাইম এই প্রজেক্টটা অনুমোদন হবে। এই প্রকল্পে সরকারি বরাদ্দ এবং বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক হবার আহ্বান নগরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন দেশ জনপদ সংবাদ।